হ্যালো হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশন। এবং আজকে আমরা আবারও চলে নিয়ে এসেছি সোলো লেভেলিং এর আরেকটি নতুন এপিসোডের সাথে। এখন রেগুলার ভিডিও আপলোড দিতে একটু প্রবলেম হয়, কারণ এখানে প্রচুর লোডশেডিং এবং বৃষ্টির একটু শুরু হলে আমাদের লোডশেডিং শুরু হয়ে যায়। তবুও আমি ট্রাই করবো একদিন পর পর বা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। গত এপিসোডে আমরা দেখেছিলাম জিনহো এবং ইগ্রিস এবং কিম তারা তিনজন মিলে আইস এলফদের লিডারকে পরাজিত করে এবং তারা রেড ডানজন থেকে বেরিয়ে আসতে পারে। তারপর বায়ে কিয়নহো মানে হোয়াইট টাইগার গিল্ডের লিডার জিনহোকে রিক্রুট করতে চায় এবং তার মধ্য দিয়ে আমাদের এপিসোড 2 শেষ হয়ে যায় সিজন 2 এর। আজকে আমরা শুরু করব সিজন 2 এর এপিসোড নাম্বার 3। তো কথা না বাড়িয়ে এখন এপিসোড 3 এর দিকে এগিয়ে যাওয়া যাক। এপিসোড 3 এর শুরুতে আমাদের একটা ডানজনের ভেতর দেখানো হয়, যেখানে জিনহোয়ের শ্যাডো আর্মিরা কিছু মনস্টারদের সাথে ফাইট করছিল। তখন সেখানে আমরা জিনহো ইউকেও দেখতে পাই এবং সে এই শ্যাডো আর্মিগুলোকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সে তার আগে এই শ্যাডো আর্মিকে কখনো দেখেনি এবং এটাই ছিল তার শ্যাডো আর্মিদের ফাইট প্রথমবারের মতো দেখা। তখন সে অবাক হয়ে জিনহুকে প্রশ্ন করে যে এগুলো কারা। তখন জিনহু উত্তর দেয় এগুলো আমার শ্যাডো আর্মি এবং এটা আমার স্কিলের মধ্যেই একটা। এটা বলার পর আমরা দেখতে পাই তাদের ব্যাটেলও শেষ হয়ে যায় মনস্টারগুলোর সাথে। তারপর জিনহু শ্যাডো আর্মিকে কমান্ড দিয়ে দেয় যে মনা ক্রিস্টাল কালেক্ট করার জন্য এবং আমরা দেখতে পাই তারা মনা ক্রিস্টাল কালেক্ট করা শুরু করে দেয়। তারপর আমাদের জিনহু ইউকে দেখানো হয় এবং সে জিনহুকে ডাক দিয়ে বলে যে আমাকেও কিছু মনা ক্রিস্টাল কালেক্ট করতে দাও, না হলে সে এখানে ডানজনের ভেতর একদম ইউজলেস পড়ে আছে। এটা বলার পরপরই জিনহুয়ের একজন শ্যাডো সোলজার বা শ্যাডো আর্মি ওকে কিছু মনা ক্রিস্টাল এনে হাতে দেয়। তারপর আয়রন এসেও জিনহুকে কিছু ক্রিস্টাল দেয় এবং তার মধ্য দিয়ে আমাদের সিনটা চেঞ্জ করা হয়। সিন চেঞ্জ করার পর আমাদের একটা মানুষকে দেখানো হয় যে ভয় পেয়ে একটু দূরে যাচ্ছিল, কারণ তার সামনে একটা অনেক ডেঞ্জারাস দেখতে লুক ছিল। তখন সে লুকটি সামনে এসে তাকে ভয় না পাওয়ার জন্য বলে, কারণ তার যে বাকি টিমমেটরা তার সাথে এসেছিল তারা শুধু অজ্ঞান হয়ে পড়ে আছে, তারা কেউ মারা যায়নি। তারপর সে আরো বলে যে সে শুধু একজন হারিয়ে যাওয়া মানুষ, কিন্তু সে কোনো বিস্ট নয়। তারপর ওর চোখ দেখানো হয় এবং চোখ থেকে আমরা বুঝতে পারি যে সেও একজন হান্টার। তারপর আমাদের ইন্ট্রোটা শেষ করা হয় এবং ইন্ট্রোর পরে আমরা দেখতে পাই তারা বলছিল যে তাদের 19টা রেড কমপ্লিট হয়ে গেছে এবং আর মাত্র কিছুটা রেড বাকি, এবং তারা রেডের পরে একে অপরের প্ল্যান সম্পর্কে জানতে চায়। তখন জিনহো ইউ বলে যে আমি গিল্ড মাস্টারের লাইসেন্স আনা ট্রাই করবো এবং আমার বাবার সাথে কথা বলে দেখবো। তখন সে জিনহুকে প্রশ্ন করলে সে বলে যে সে কিছু সময় ঘুরবে এবং অন্যান্য ভাবে তার সময় কাটাবে। তারপর জিনহো ইউ আমাদের জিনহো সানকে কিছু ইমোশনাল কথা বলে তার ভাইকে নিয়ে এবং তাকে বলে যে সে যদি তার বড় ভাই হতো। এটা শুনে জিনহু তার গ্লাসে কিছুটা বিয়ার দেয় এবং তাকে বলে যে এখন থেকে আমরা দুইজন ফ্রেন্ডস প্লাস তুমি আমার ছোট ভাই। এটা শুনে ইউ কিছুটা ইমোশনাল হয়ে যায় এবং তারপর তারা দুজন অনেক সময় কথা বলে। তারপর আবারও আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমাদের আগের লোকটার দিকে দেখানো হয় এবং এবার আমরা দেখতে পারি সে একটা জেলের ভিতর বন্দি। তখন আমরা বাইরে থেকে দুইজন লোককে কথা বলতে শুনি। এই লোকটা হচ্ছে একজন হান্টার এবং সে অন্য একটা দেশ থেকে, এবং তার কথা অনুসারে সে একটা গেটের ভিতর 10 বছর ধরে বন্দি ছিল, কিন্তু ওই অফিসার গুলো তার কথা বিশ্বাস করে না যে সে একজন হান্টার অন্য দেশ থেকে। তাই তারা বলে যে তারা হোয়াং ডোংসুকে কল করে এই জায়গায় আনছে যে সে ওদের দেশের হান্টার কিনা এবং কিছু ইনভেস্টিগেশন করবে ওর উপর। এবং আমরা আরো শুনতে পাই যে তার নাম হচ্ছে সাং ইল ওয়ান। আমি জানি না কতটুকু সঠিক করে বলতে পেরেছি, বাট বুঝে নেবেন আপনারা। তারপর আবারও আমাদের জিনহো সাংকে দেখানো হয় এবং আমরা শুনি যে সে বলছিল সে কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে এবং 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে তার। তখন জিনা বলে যে কয়েকদিন পূর্বে তুমি অনেক বিজি ছিলে এবং এখন 7 দিনের জন্য ট্রাভেলে যাচ্ছ। জিনহো তার কথায় উত্তর দেয় যে তার কিছু কাজ আছে বাইরে। জিনা তখন তাকে প্রশ্ন করে এই সেই ভাগ্যবতী মেয়েটা। জিনহো তখন তাকে একটু জোর গলায় বলে যে সে শুধু একজন ফ্রেন্ড এবং এটা বলে সে চলে যায়। তারপর আমরা দেখতে পাই প্রথম সিজনে যে জিনহো একটা এস্ট্রেংথ কি পেয়েছিল এবং সেখানে তার মাকে সুস্থ করার জন্য এলিক্সিয়ার অফ লাইফ ছিল এবং তার ভিতরে ঢুকে সে একটা সার্ভারেসকে অনেক কষ্ট করে পরাজিত করতে পেরেছিল। সেই জায়গায় সে আবার চলে আসে, মানে ওই এস্ট্রেংথ গেটের ভিতরে। তখন আমরা জিনহোকে কথা বলতে শুনি গতবার যখন সে এখানে এসেছিল তার লেভেল ছিল মাত্র 20 এবং এখন তার লেভেল হচ্ছে 60। তো সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। এটা বলার পর জিনহো গেটের ভিতরে চলে যায় এবং এটা দেখতে একটা কাসেলের মতো ছিল। ভিতরে যাওয়ার পর জিনহোর কাছে একটা নোটিফিকেশন আসে যে এখানে অনেক ডিমন আছে এবং এই ডিমনগুলোর সোলস কালেক্ট করতে পারলে তার জন্য অনেক ভালো রিওয়ার্ড আছে এবং ওই সোলস এর পরিমাণ ছিল 10,000।
মানে সে যদি 10,000 সোল কালেক্ট করতে পারে তার জন্য সে রিওয়ার্ড পাবে। এটা দেখার পর জিনহু প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু তারপর সে ভিতরে যায়। তারপর সে ভিতরে গিয়ে দেখতে পায় সেখানে অনেক অনেক ডিমান্ড। তারপর জিনহু ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং তখনই সিনটা চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের জিনহু ইউ এবং তার বাবাকে দেখানো হয় যে তারা গিল্ডটা নিয়ে কথা বলছিল। জিনহু তার বাবাকে ডকুমেন্ট দেয় যে সে অনেকগুলো রেড কমপ্লিট করেছে সি র্যাঙ্ক গেট এবং সে গিল্ডটা তার নিজের দায়িত্বে নিতে চায়। কিন্তু তখন তার বাবা তাকে বলে যে তোমার ভাই অলরেডি এটা নিয়ে কাজ করছে, তুমিও কি এটা নিতে চাও? আমাদের জিনহু ইউ তখন বলে যে সে আমাদের গিল্ডের মধ্যে কিছু বাইরের মানুষও আনতে চাইছে, কিন্তু আমি সেটাকে অনেক বিপজ্জনক মনে করি। এবং তার কথা বলার মধ্য দিয়ে তার বাবা তাকে জিনহুর বিষয়ে প্রশ্ন করে। ইউর বাবা তাকে বলে তোমার সাথে থাকা যে জিনহু সাং, সে প্রত্যেকটা বিপজ্জনক রেড থেকে বেঁচে ফিরছে। প্রথমটা হচ্ছে ডাবল ডানজন, তারপরে হচ্ছে ওয়াং ডং সুকের স্ট্রাইক টিম, তারপরে হচ্ছে তাইশিকের ওটা, সে ওই তিনটা থেকেই সহজে বেঁচে ফিরতে পেরেছে এবং সে তোমার প্রত্যেকটা রেইডেও যায়। তার বাবা আরো বলে যে গত রেড গেটে জিনহু সাংই বাকি সব মেম্বারদের সেফটি দিয়ে বাইরে নিয়ে এসেছে এবং একদম শেষে তাকে বলে যে তুমি এই প্রত্যেকটা ডানজন ক্লিয়ার করতে পেরেছো শুধু তার শক্তি ব্যবহার করে এবং তারপরও তুমি গিল্ড লিডার হতে চাও। এটা বলার পর ইউ তার বাবাকে আবার রাজি করাতে চাইলে তার বাবা তাকে একটা শর্ত দেয় যে আমি শুনেছি রেড গেটের পর জিনহুকে তারা মানে হোয়াইট টাইগার গিল্ডের মেম্বাররা রিক্রুট করতে চাইছে এবং এখানে যদি তুমি ওকে আমাদের নিজের কোম্পানিতে আনতে পারো তাহলে আমি তোমাকে এই গিল্ডের লিডার বানাবো। তারপর তাকে প্রশ্ন করে যে তুমি কি পারবে এবং ইউ উত্তর দেয় যে হ্যাঁ, এবং তারপরে আমাদের আবারও জিনহুকে দেখানো হয়। আমরা দেখতে পাই সে ওই ডিমনগুলোকে মেরে ফেলেছে এবং সে ওই শ্যাডো আর্মিকেও এক্সট্রাক্ট করতে পারছে না। তখন জিনহু একটু আপসেট হয়ে যায় যে তার এত সময় শুধুই নষ্ট হয়েছে। তখন সিস্টেম থেকে তার কাছে একটা এন্ট্রি পারমিট আসে এবং সামনের দিকে সে একটা উজ্জ্বল আলো দেখতে পায় এবং সেই দিকে যাওয়া শুরু করে। তারপর সে সামনের দিকে যাওয়ার সময় বিয়ারদের লিডারটাকে সামন করে এবং তার উপরে ফ্লোরে সে সামনের দিকে যেতে চায়, কিন্তু তখন সে সামনের দিকে আরো কিছু ডেমনকে খেয়াল করে, কিন্তু ওই বিয়ারদের লিডারের শ্যাডোটা এই সামনের ডেমনগুলোকে না দেখে ফুল স্পিডে তাদেরকে ধাক্কা মেরে মেরে যাওয়া শুরু করে। তখন জিনহু তার নাম দেয় ট্যাং। তারপর আমাদের চা হি ইনকে দেখানো হয় এবং সে সুইমিং পুলে সাঁতার কাটছিল এবং সুইমিং পুলে থাকা সকল মেয়েরা তার দিকে যে তার সৌন্দর্যের শুধু প্রশংসা করতে থাকে, কিন্তু চাহিন মনে মনে আরেকটা কথা ভাবছিল এবং আমরা তার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ওই ফ্ল্যাশব্যাকে আমরা চই জং ইন এবং চাহি ইন তাদের দুইজনকে কথা বলতে শুনি। প্রথম এপিসোডে থাকা ফ্লাইং এন্ডের খবর তো তোমাদের অবশ্যই মনে আছে এবং চাহি ইন তখন চই জং ইনকে বলছিল যে এই খবরটা আমাদের পাবলিককে জানানো উচিত, না হলে পরবর্তীতে এটা নিয়ে অনেক সমস্যা হতে পারে। তখন তাকে চৈজঙ্গিন একটু সান্ত্বনা দেয়। তারপর আবারও আমাদের সিনটা জিনহুর দিকে নিয়ে আসা। জিনহু তখন মনে মনে ভাবছিল যে আমি এটা একটা এস র্যাঙ্কের গেট ভেবেছিলাম, কিন্তু এখানের এই মনস্টার গুলো অনেক উইক এবং এটা একটা বি র্যাঙ্ক গেটের মতো। তারপর আমরা জিনহুকে বলতে শুনি যে সে শুধু 7টা ফ্লোর পাড়ি দিয়েছে এবং সে অনেকগুলো ডিমনকে মারতে পেরেছে এবং অনেক এক্সপি পেয়েছে। তারপর সে আবারও চিন্তা করে যে সে জিনাকে বলে এসেছিল 7 দিনের কথা এবং তার বেশি যেন সময় না পার হয়ে যায়, এবং এটা খেয়াল করার পর সে আরো খেয়াল করে যে তার হাতে করে আনা খাবারও প্রায় শেষ হয়ে গিয়েছে। এবং এটা ভাবতে ভাবতে যখন সে সামনের দিকে যাচ্ছিল সে দেখতে পায় অনেক মনস্টার তার সামনে দাঁড়িয়ে এবং এগুলো দেখতে লাল রঙের এবং একটু শক্তিশালী মনে হচ্ছিল। তাই জিনহু তার শ্যাডো আর্মিকেও বাইরে আনে এবং ফাইটের জন্য চলে যায়। এবং ফাইট সিনটা আমাদের দেখানো হয় না, কিন্তু তারপরে আমাদের দেখানো হয় যে সে 49 থেকে 50 নম্বর ফ্লোরে পৌঁছে গিয়েছে। তারপর আমাদের হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজারকে দেখানো হয় এবং তার একজন সহকর্মী সাথে আসে। তখন তার সহকর্মী অন্য আরেকজন ছিল এবং আমরা তাদের কথায় বুঝতে পারি যে তারা জিনহুর জন্য খোঁজ করতে এসেছিল, কিন্তু এসে তার বোনকে পায় শুধু, এবং তার বোন তাদের বলে যে সে কয়েকদিনের জন্য একটু ট্রিপে গিয়েছে। তারপর হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজার জিনহু সম্পর্কে অনেক কথা বলে এবং তার সহকর্মী এটা শুনে অবাক হয়ে যায় যে সে জিনহু সম্পর্কে এত কিছু জানে। তারপর আবারও আমাদের জিনহুকেই দেখানো হয়। আমরা দেখতে পাই যে তারা রেড আর্মির সাথে ফাইট করছে এবং আমরা বুঝতে পারি যে গত 3 কাটের পূর্বে যে বলেছিলাম তারা ফাইট করে 49 থেকে 50 ফ্লোরে চলে গেছে, এটা মেবি অন্য একটা কিছু ছিল। আমরা ওদের ফাইটটা অনেক ইন্টেন্স দেখতে পাই। শ্যাডো আর্মিরা অন্য নর্মাল সোলজারের সাথে ফাইট করছিল এবং জিনহু মনে মনে ভাবছিল ওদের যে রেড মনস্টার গুলোর বস ও একটু বিন্দু পরিমাণও নড়ছে না, তো ওর সাথে কিভাবে ফাইট করবে। এবং সে যখন চোখের একটু পলক দেয় সে দেখতে পায় যে রেড মনস্টারটা অনেক মোটা, কিন্তু তবুও সে অনেক ফাস্ট। ওই রেড মনস্টারের লিডার আমাদের জিনহুর শ্যাডো আর্মির অনেককে মেরে ফেলে, কিন্তু জিনহু তখন আসে এবং তাকে এক পাঞ্চ দেয় এবং সে অনেক দূরে গিয়ে পড়ে এবং পাঞ্চ মারার পর সে নিজেই অবাক হয়ে যায় যে তার পাঞ্চ এত পাওয়ারফুল। তারপর রেড মনস্টারটা তাকে আবারও অ্যাটাক করছিল এবং জিনহু তখন বিপদটা বুঝে আয়রন মানে গত এপিসোডের কিম যে ছিল তার কাছ থেকে তার শিলটা আনে এবং সে কোনোভাবে তার মানে রেড মনস্টারের লিডারদের অ্যাটাক থেকে বাঁচতে পারে। তারপর কন্টিনিউয়াসলি রেড মনস্টারটা তাকে অ্যাটাক করতে থাকে। তখন জিনহু ওই শিলটা তার দিকে ছুড়ে মেরে একটু
একটু ডিস্ট্র্যাক্ট করে তার পেছন থেকে গিয়ে অ্যাটাক করার প্ল্যান করে। কিন্তু ওই রেড মনস্টারটা ওইটাকেও নোটিস করে এবং জিনহু তার আরেকটা স্কিল ব্যবহার করে কোনোভাবে সেই জায়গা থেকে বেঁচে ফিরতে পারে। তারপর জিনহু ওর কাছ থেকে পালাতে পালাতে চিন্তা করে যে তাকে কিভাবে হারানো যায় এবং সে তার সামনের দিকে একটা বিল্ডিং দেখতে পায় এবং সে ওই বিল্ডিং এ চলে যায়, কিন্তু রেড মনস্টারটা ওই বিল্ডিং এ আর চড়তে পারে না। তখন সে ওই রেড মনস্টারটাকে তার নাইফ দিয়ে একটা অ্যাটাক করে এবং এক অ্যাটাকের মধ্যেই এই লিডারটাকে মেরে ফেলে। তারপর সিনটা নিয়ে আসে আমাদের সাং ইল হোয়ানের কাছে এবং সেখানে আমরা ডংসুকেও দেখতে পাই। তখন সাং বলছিল সে ডানজনের ভিতরে কিছু ম্যাজিক বিস্টকে দেখেছে যারা কথা বলতে পারে এবং হোয়াং ডংসু এটা শুনে অবাক হয়ে যায়। তারপর তারা অনেক সময় কথা বলে এবং তখন সাং ডংসুকে একটা প্রশ্ন করতে চায়, কিন্তু ডংসু তাকে মানা করে। তারপরও সাং তাকে প্রশ্ন করে এতদিনে মানুষ গেট গুলো সম্পর্কে কতটুকু জানতে পেরেছে। এটা শুনে ডংসু কিছুটা অবাক হয়। তারপর আমরা তাদের দুজনকে গেট এবং বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলতে শুনি এবং তারপর ডংসু তাকে একটা ডকুমেন্ট দেখায় এবং সেখানে সে দেখে তার স্ত্রী এবং তার বাচ্চার নাম সেখানে লেখা। তখন সাংকে ডংসু প্রশ্ন করে যে তোমার কি তোমার ছেলের নাম মনে আছে এখনো? তখন সাং উত্তর দেয় যে জিনু, এবং এটা একদম অবাক করার মতো কাহিনী। মানে ও হচ্ছে জিনহুর বাবা যে 10 বছর ধরে একটা গেটের ভিতরে আটকা পড়েছিল এবং ফ্যামিলি এবং বাকি সবাই ভেবেছিল যে সে মৃত। সাং যখন এটা বলে ডংসুকে আরো প্রশ্ন করে যে এটা কি তোমাকে কোনোভাবে চিন্তায় ফেলে দেয়? জিনহু তখন সেটা অ্যাভয়েড করে এবং কথা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ডংসু শেষে বলে যে তোমার ছেলে মারা যাবে। এটা শুনে সাং নিজেও অনেক রাগান্বিত হয়ে যায় এবং আমরা দেখতে পাই ওরা দুজনই তাদের নিজের পাওয়ারটা ব্যবহার করবে। কিন্তু তখনই আমাদের আবারও জিনহুকে দেখানো হয়। আমরা দেখতে পাই জিনহু একটা মনস্টারের উপর দাঁড়িয়ে ছিল এবং সে তাকে বলে যে আমার সৈন্যরা কি তোমাকে অনেক বেশি যন্ত্রণায় ফেলে দিয়েছে, এবং এটা বলেই জিনহু ওই মনস্টারটার মাথা টুকরো টুকরো করে ফেলে। তারপর সে সিস্টেম থেকে একটা নোটিফিকেশন দেখতে পায় এবং সেখানে লেখা ছিল যে তুমি মেটাসকে হারিয়ে দিয়েছিল যে সোলগুলোকে গাইড করছিল। তখন সিনটা চেঞ্জ করে আমাদের শহরের অবস্থা দেখানো হয় এবং আমরা দেখতে পাই সেখানে সব বিল্ডিং গুলো অনেক ভাঙা এবং সেখানে একজন লোক বলছিল যে এস র্যাঙ্কের ফাইট কি এতই ডেঞ্জারাস হয়, এবং আমরা বুঝতে পারি যে সাং মানে জিনহুর বাবা এবং হোয়াং ডংসু তাদের দুজনের ফাইট অলরেডি শেষ হয়ে গিয়েছে। এবং লোকটাকে আরো বলতে শুনি যে ফাইটটা আরো বেশি ডেঞ্জারাস হতো যদি ডংসু সেখানে হেরে না যেত, এবং আমরা দেখতে পাই যে ডংসু এখানে পরাজিত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার মানে জিনহুর বাবা অনেক বেশি শক্তিশালী এবং এস র্যাঙ্ক, যে কিনা ডংসুকেও হারিয়ে দেয়। তারপর আমরা আবারও জিনহুকে দেখতে পাই এবং সে বলছিল যে তার সাথে করে আনা সব খাবারের মধ্যে এটা লাস্ট। তারপর সে মনস্টার গুলোকে ডিফিট করে যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো ব্যবহার করতে শুরু করে এবং তখন সে আরো বলে যে সে 75 ফ্লোরে আছে এবং আর মাত্র 25টা ফ্লোর বাকি আছে। তারপর আমরা তার হাতে আরেকটা লুট বক্স দেখতে পাই এবং সে এটা তখন ওপেন করে এবং ওপেন করার পর সে আরেকটা ডানজন কি পেয়ে যায়। ডানজন কি না জানি না, বাট আরেকটা কি পেয়ে যায়। তারপর সিস্টেম থেকে একটা নোটিফিকেশন আসে এবং আমরা সেখানে দেখতে পাই সেখানে কি সম্পর্কে কিছুই লেখা নেই। এখানে লেখা ছিল শুধু সে যখন একটা টাস্ক পূরণ করবে, টাস্ক পূরণ করার পর সে এটা দেখতে পারবে, কিন্তু টাস্কটা কি এবং কিভাবে দেখতে পারবে সেটা সম্পর্কে এখানে কিছুই লেখা নেই। তারপর আমরা দেখতে পাই সে এলিক্সার অফ লাইফের রেসিপিটা খোলে এবং সেখানে সে 2টা আইটেম অলরেডি পেয়ে গিয়েছে এবং তখন সে বলে আমার শুধু আর একটা আইটেম বাকি এবং এটা পাওয়ার পর আমি আমার মাকে বাঁচাতে পারবো। এবং তারপর সে এই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছিল এবং তার মধ্যে দিয়ে আমাদের এপিসোড 3টাও শেষ হয়ে যায়। আমি জানি না আজকের ভিডিওটা কিরকম লেগেছে, বাট ভিডিওটি ভালো লাগলেও একটা লাইক করবেন এবং ভালো না লাগলেও একটা লাইক করবেন, যাতে পরবর্তী ভিডিও আনতে একটু মোটিভেশন পাই। এবং যদি সোলো লেভেলিং আপনাদের শেষ হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে অন্য এনিমি সাজেশন দেবেন এবং সব শেষে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে পরে একটা ভিডিওতে।